I mention what we covered, first of all ওটা হলো যে আমরা কিন্তু 3 ফেজের ব্যালেন্স সিস্টেমগুলো দেখলাম এবং 3 ফেজের ইভেন পাওয়ার রিলেটেড ক্যালকুলেশনস গুলো দেখেছি, and we finished with one specific problem which was যেখানে হলো ট্রান্সমিশন লাইনে ইম্পিডেন্স থাকলে how we will solve it. So if I go to this in the book, আমরা এটা বই থেকে সলভ করেছিলাম. This is in the chapter name is polyphase systems. Yes, so polyphase system, if you remember, if you remember, the last problem that we solved was exactly this problem, where we have what happens if there is a impedance in the transmission line. Okay, and this was a very important problem যেখানে আমরা সলভ করেছিলাম যে how to solve this problem, যেখানে আমরা efficiency, power factor we covered, and we had to calculate a lot of things. So the only thing that is remaining from polyphase is how we will calculate if we have unbalanced systems. Okay, so আমরা balance system এর জন্য দেখেছি two watt meter method, এটা আমাদের নাই, it's not there in the syllabus, but we need to know how we will be solving problems of polyphase if we have unbalanced systems. Acha, so when we are talking about unbalanced systems, firstly আমাদেরকে বুঝতে হবে যে unbalanced systems আসলে কি, বা what do you mean when we are saying unbalanced system. So unbalanced system বলতে আমরা বুঝি যে আমাদের যে লোড সাইডটা আছে, along the load side আমাদের লোডগুলা ব্যালেন্স থাকবে না. লোডগুলা ব্যালেন্স থাকবে না মানে প্রিভিয়াসলি we have seen that Z1 যেটা ছিল, Z2 সেম ছিল, Z3 সেম ছিল. সো আমাদের লোড সাইডটা ওয়াজ ব্যালেন্সড এবং আমাদের জেনারেশন সাইডটা অলওয়েজই ব্যালেন্সডই থাকে. কারণ আপনি চিন্তা করেন আপনার পাওয়ার স্টেশনের সাইড থেকে তো সবসময় একটা কনস্ট্যান্ট জিনিস আসছে, and similarly but load সাইডটা ডিপেন্ডস অন what you are adding to the system as a consumer. So it's not necessary যে আপনার লোডটা সবসময় ব্যালেন্সডই হবে. So there can be scenarios where your load will not be balanced. So লোড যখন ব্যালেন্সড হবে না তখন ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করব এটা আমাদের মাথায় রাখতে হবে. সো আমাদের আনব্যালেন্স সিস্টেমে আমাদের লোডগুলা ব্যালেন্স থাকবে না. সো আমরা ফার্স্ট যেই টাইপের আনব্যালেন্স সিস্টেমটা দেখব, দ্যাট ইজ আনব্যালেন্সড 3 phase 4 wire Y connected load. 4 wire মানে কি? Can anyone say what do you mean by 4 wire Y connected load? 4 wire মানে হলো যে আপনার তো ফেজের প্রত্যেকটা লাইন আছে, ফেজ A, ফেজ B, ফেজ C, giving you line A, line B and line C, and the fourth wire is আপনার যেহেতু লোডটা Y টাইপের, সো নিউট্রালটা এবং নিউট্রাল পয়েন্টটাও কানেক্টেড. সো নিউট্রাল থেকে নিউট্রাল যেই লাইনটা আছে ওই লাইনটাকে আমরা বলে থাকি as the fourth line. That's why this is a Y connected load, but this is a 4 wire connected load. Okay, so let's look into it. So এখানে আমরা কি দেখতে পারি? আমরা দেখতে পারি যে দেখেন আমাদের জেনারেটর সাইডে ফেজ ভোল্টেজ যা হবে আমাদের লোড সাইডে ফেজ ভোল্টেজগুলো কি সেম হবে না? E phase 1 will be equal to what? V phase 1. Why? Because আমাদের তো ট্রান্সমিশন লাইনে কোনো ইম্পিডেন্স নেই, এন্ড আমরা জানি যে Y এর প্রপার্টি হলো ফেজ ভোল্টেজ যা হবে লোড ভোল্টেজ, ফেজ ভোল্টেজ যা হবে জেনারেটর সাইডে ফেজ ভোল্টেজ লোড সাইডেও সেম হবে. সো E phase 1 will be V phi 1, E phi 2 will be V phi 2, E phi 3 will be V phi 3. That's fine. ফেজ কারেন্ট গুলা কি হবে?
ফেজ কারেন্ট এখন যেটা হবে যে এখন যেহেতু সিস্টেমটা ব্যালেন্স না, আমরা এতদিন কি করতাম, আমরা একটা কারেন্ট বের করতাম I5L1, ওই কারেন্টটাই যদি আমরা লোড সাইডের একটা কারেন্ট বের করি, বাকি কারেন্টগুলা -120° ফেজ, -240° ফেজ বের করে ফেলতাম। বাট এখন যেহেতু আপনার সিস্টেমটা আনব্যালেন্সড, ইউ হ্যাভ টু ফাইন্ড I5 1, similarly you have to find I5 2. I5 2 will be V5 2 divided by Z2. Similarly, you have to calculate Sir. I5 3, which will be, yes. স্যার এখানে কি 4 ওয়্যার বলা হচ্ছে কারণ নিউট্রাল গুলো কানেক্টেড এর জন্য? Yes, yes. Fourth ওয়্যারটা হলো নিউট্রাল টু নিউট্রাল, নিউট্রাল from the load to the from the generator and neutral to the load. এইটা 4 ওয়্যার। This is wire 1, say this is 2, this is 3, and this is the fourth wire. So এটা কিন্তু আসলে নেসেসারি না যে আপনার নিউট্রাল আর নিউট্রাল সবসময় কানেক্টেড থাকবে। There are scenarios when neutrals are not connected. So there are unbalanced 3-wire Y connected load systems as well. Okay, so আমরা 3 ওয়্যারটাও দেখব। So এখন যেহেতু নিউট্রাল পয়েন্টগুলো কানেক্টেড, এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হলো যে আমরা জানি যে এখানে কি হচ্ছে, নিউট্রাল পয়েন্টে কি হবে, আইডিয়ালি neutral current IN, this is I capital N, and this will be I5 1, I5 2, I5 3, and also I load 1, I load 2, I load 3. So load side এর কারেন্ট গুলো অ্যাড করলেও যা হবে, আর জেনারেটর সাইডের কারেন্ট গুলো অ্যাড করলেও যেটা হবে, ওই কারেন্টটাকে আমরা বলি নিউট্রাল কারেন্ট। ওকে, সো as we whatever we do, যে আমরা সবসময় থিওরি দেখে একটা এক্সাম্পল দেখি, সো আমরা এখন একটা এক্সাম্পল দেখব of what we covered here. So example টা হবে, this is an example. Example টা is not from the book, that's why এখানে actually কোনো number, specific number mention নেই, but we can have a look at it. So what do we have here? আমাদের এখানে একটা Y connected load আছে এবং আমরা দেখছি নিউট্রাল থেকে একটা ওয়্যার আছে, that means it's a unbalanced load, but it's a 4-wire system. Unbalanced কেন বলবো, বিকজ আমাদের দেখেন এখানে 10 plus 10 যে, এখানে ভ্যালুটা হলো 12 plus 12 যে, সো প্রত্যেকটা লোডের তিনটা ফেজই কিন্তু আনব্যালেন্সড, সো এর জন্য সিস্টেমটা উইল বি আনব্যালেন্সড। আমাদের কোয়েশ্চেনে কি গিভেন, কোয়েশ্চেনে গিভেন হলো দ্য ভ্যালু অফ EAB। সিন্স দ্য ভ্যালু অফ EAB ইজ গিভেন, আমরা তো জানি যে জেনারেটরের সাইডটা তো ব্যালেন্সড, রাইট? সো আমরা জানি যে জেনারেটরের সাইডটা যেহেতু ব্যালেন্সড, আমাদের লাইন ভোল্টেজ গুলা কি হবে, লাইন ভোল্টেজ will always also be balanced because our generator is balanced. So line voltage will be 120° and 240° apart. So from EAB we can get EBC and ECA. Then আপনাকে বলা হয়েছে find the magnitude of voltage across each phase. That means আপনাকে VAN, VBN এবং VCN টাকে বের করতে হবে. Then you have to find the currents across each phase of the load. Then you have to find out the total watt, total volt ampere reactive, and total volt ampere, and the power factor of the system. And then you have to find the phase currents in phasor form, and you have to determine IN. Okay. So আমরা তো জানি যে যেহেতু আমরা ফেজ আমরা এই ফেজ ভোল্টেজটা জানি, আমরা জানি যে একটা ওয়াই কানেক্টেড সিস্টেমের প্রপার্টি এটা যে আমাদের লাইন ভোল্টেজ যা হবে, আমাদের ফেজ ভোল্টেজ হবে ওইটার √3 টাইমস লেস, বা লাইন ভোল্টেজ ডিভাইড বাই √3 will give you ফেজ ভোল্টেজ। তো আমরা যেহেতু এই লাইন ভোল্টেজ EAB জানি, লাইন ভোল্টেজ EBC জানি, লাইন ভোল্টেজ ECA জানি, from there if we divide it by √3, then we will get the magnitude of the phase voltages. But আমরা শুধু ডিভাইড বাই √3 করলেই হবে না, আমাদের একটা ফেজ অ্যাঙ্গেলেও তো ডিফারেন্স আছে। সো এখানে ইন দিস স্পেসিফিক এক্সাম্পল আপনাকে কিন্তু শুধু ম্যাগনিটিউডটা বের করতে বলা হয়েছে, তাই এখানে কিন্তু ক্যালকুলেশনে
শুধু ম্যাগনিটিউডটা বের করা হয়েছে। যদি আপনাকে ফেজ অ্যাঙ্গেল সহ বলতো, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট লাইন ভোল্টেজেস গুলা শুধু √3 টাইমস ম্যাগনিটিউড ওয়াইজ বেশি হয় না, তাদের অ্যাঙ্গেলটাও কিন্তু 30 ডিগ্রি আহেড হয়, হুইচ মিনস আমরা যদি এই প্রত্যেকটা ফেজ ভোল্টেজ বের করতাম, VAN would have been, this VAN would have been EAB divided by √3 and the angle would have been -30. The same thing for VBN and VCN. So এখানে যেহেতু শুধু ম্যাগনিটিউড চাওয়া হয়েছে, that's মিস why ফেসবুক স্যার we ফেস we ভোল্টেজ haven't সবসময় shown আগানো it, but Sir? yes, it's always সবসময় ফেজ ভোল্টেজ না, লাইন ভোল্টেজ ইন ওয়াই সিস্টেম। লাইন ভোল্টেজটা যদি 30 ডিগ্রি এগিয়ে থাকে, তাহলে ফেজ ভোল্টেজটা কি 30 ডিগ্রি পিছিয়ে থাকবে না? ইফ আই গো ব্যাক, আই উইল শো ইউ দ্য ডায়াগ্রাম। এই যে দেখেন, ওয়াই কানেক্টেড জেনারেটরে কি হয়, ওয়াই কানেক্টেড সিস্টেমে কি হয়, ইএএন যে অ্যাঙ্গেলে থাকবে, ইএবি কি তার চেয়ে 30 ডিগ্রি আগানো। সো ইএবি এর অ্যাঙ্গেল যেটাই হোক না কেন, ফেজ ভোল্টেজ অফ দ্য জেনারেটর, ফেজ ভোল্টেজ অফ দ্য লোড, এটা কি 30 ডিগ্রি পিছিয়ে থাকবে না? সো দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে। সো আমরা জানি যে ওয়াই কানেক্টেড সিস্টেমে আমরা যদি একটা ওয়াই ওয়াই এর একটা পার্টিকুলার একটা ওয়াই ওয়াই এর এক্সাম্পল দেখি, লেটস সি অ্যান এক্সাম্পল অফ আ ওয়াই ওয়াই সিস্টেম। হ্যাঁ দেখেন, এখানে কি হচ্ছে, আপনার লাইন ভোল্টেজ ইএবি যেটা ওটার তো √3 টাইমস লেস জেনারেটর সাইডেও লোড সাইডেও, এবং জেনারেটরের সাইডে যে ভোল্টেজ ছিল ওই ভোল্টেজটাই তো আপনার লোড সাইডে এসেছে। তো আমরা কি জানি, আমরা জানতাম যে জেনারেটরের ফেজ ভোল্টেজটা লাইন ভোল্টেজ থেকে 30 ডিগ্রি পিছনে থাকবে, অথবা লাইন ভোল্টেজটা জেনারেটর থেকে 30 ডিগ্রি সামনে থাকবে। তো এখন যেহেতু এই ক্ষেত্রে আপনি লাইন ভোল্টেজ জানেন, লাইন ভোল্টেজের অ্যাঙ্গেল জানেন, তাহলে আপনি লোড ভোল্টেজের অ্যাঙ্গেলটাও তো 30 ডিগ্রি পিছনে থাকবে। ডাজ দ্যাট মেক সেন্স? স্যার এখানে জেনারেটর সাইড স্যার কি আবার বলবেন? আচ্ছা ওকে, আমি বলতে চাচ্ছি যে আপনি ওয়াই ওয়াই সিস্টেম যখন আমরা পড়েছিলাম, আমরা দেখেছিলাম যে ওয়াই ওয়াই সিস্টেমে বা জেনারেটর যদি ওয়াই কানেক্টেড হয়, তাহলে আপনার ইএবি কি হয়, আপনার লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজের সম্পর্ক কি? লাইন ভোল্টেজ ইজ √3 টাইমস হায়ার ইন ম্যাগনিটিউড and 30 degree ahead in case of angle, তাই না? সো ফেজ ভোল্টেজটা কি হবে, ফেজ ভোল্টেজটা সবসময় কি লাইন ভোল্টেজ থেকে √3 টাইমস কম হবে এবং অ্যাঙ্গেল ওয়াইজ 30 ডিগ্রি পিছনে থাকবে। দিস ইজ হোয়াট আই এম সেইং। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, Yes, sir. sir. ওকে হ্যাঁ, সো আপনি সবসময় জাস্ট ম্যাগনিটিউডটা দেখবেন না, অলওয়েজ অলসো থিঙ্ক অ্যাবাউট হোয়াটস গোয়িং অন ইন দি অ্যাঙ্গেল পয়েন্ট অফ ভিউ। ওকে, কারণ আমি যেটা আমার যেটা উদ্দেশ্য, যে আমি আপনাদেরকে বলেছি যে আমরা ক্লাসে যে ম্যাথগুলো দেখেছিলাম, আমরা কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্ট বের করতাম। এই রিজনটা হলো যে বইয়ে আপনি অনেক জায়গায় দেখবেন জাস্ট ম্যাগনিটিউড বের করতে বলা হচ্ছে, বাট আমরা তখন অ্যাঙ্গেল গুলা অনেক জায়গায় বইয়ের এক্সাম্পল গুলোতে থাকে না, বাট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ইচ অ্যান্ড এভরি ভ্যালু অ্যান্ড ট্রাস্ট মি অন দ্যাট। আপনি যদি পলিফেজ এখানে বুঝতে পারেন, you will get the advantages of it even when you're doing EEE 221 energy conversion. So similar way te, acha let's proceed. So similar way te we can get the phase currents as well. So এখন আমরা যেটা বললাম যে যেহেতু আমাদের প্রত্যেকটা z এর ভ্যালু আলাদা, সো আমাকে কারেন্ট বের করতে হলে প্রত্যেকটা ভ্যালু VAN ডিভাইড বাই Z, VBN ডিভাইড বাই Z, VCN ডিভাইড বাই Z3, প্রত্যেকটা Z এর ভ্যালু ওয়াইজ কারেন্টের ভ্যালুটা বের করতে হবে, এবং কারেন্টের ভ্যালুটা প্রত্যেকটা ভ্যালু কিন্তু ডিফারেন্ট হবে। কেন? বিকজ আমরা জানি যে আমাদের লোড সাইডটা ব্যালেন্সড না। দেন ফাইনালি বলা হয়েছে যে যদি আমরা রিয়েল পাওয়ার বের করি, আমরা अगेन জানি রিয়েল পাওয়ার সবসময় আমরা শুধু রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো নেই। সো আমাদের এই ছবিটাতে রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো হচ্ছে 10 ওহম, 12 ওহম এন্ড 2 ওহমস। সো আমরা প্রত্যেকবার আমরা কারেন্টটা যেহেতু এইমাত্র এই স্টেপে পার্ট বি তে কারেন্টগুলো বের করলাম,
আমরা আই স্কোয়ার আর ইউজ করে রিয়েল পাওয়ার বের করতে পারবো। সিমিলারলি আমরা যদি আই স্কোয়ার ইন্টু এক্সএল কম্পোনেন্টে ইউজ করি আমরা রিঅ্যাক্টিভ পাওয়ারটা বের করতে পারবো। অ্যান্ড ইফ আই নো দ্য রিয়েল পাওয়ার P and if I know the real the apparent power Q, আমরা total apparent powerটাও বের করতে পারবো। And from there, if we know the value of P and if we know the value of S, we can see the overall power factor. Power factor is the ratio of P by S. Then part D te, if we go back, the question was you have to find the phase currents and you have to determine the value of IN. Okay. So phase current গুলো আমরা কিভাবে বের করব? ফেজ কারেন্ট বলতে হ্যাঁ, সো কারেন্ট গুলো বের করতে হলে আগেন আমাকে প্রত্যেকটা লোড বের করতে হবে। সো আমার কোশ্চেন হলো যে আপনাকে যদি বলা হয় শুধু ফেজ কারেন্ট বের করতে, which current are we talking about? লোড সাইডের কারেন্ট নাকি জেনারেটর সাইডের কারেন্ট? which স্যার one জেনারেটর is সাইডের ফেজ কারেন্ট? স্যার জেনারেটর সাইডের নরমালি জেনারেটরের জেনারেটরের গুলাকে আমরা ইউজুয়ালি ফেজ ভোল্টেজ ফেজ কারেন্ট এভাবে বলে থাকি। আমরা যদি লোড বলি তখন আমরা এভাবে বলি ফেজ ভোল্টেজ অন দ্য লোড সাইড, ফেজ কারেন্ট অন দ্য লোড সাইড। ওকে, সো আমরা অবশ্যই যেহেতু আমরা ভ্যালুগুলা জানি আমরা লাইন ভোল্টেজ থেকে ইজিলি ফেজ ভোল্টেজ গুলা বের করতে পারবো। এন্ড রিমেম্বার আমাদের লাইন ভোল্টেজের অ্যাঙ্গেল ছিল 0 ডিগ্রি, কিন্তু আমাদের ফেজ ভোল্টেজের অ্যাঙ্গেল কত? -30 ডিগ্রি। তারপর এটা ছিল -20, -120 থেকে আবার -30 হওয়ার জন্য উই হ্যাভ -150। সো ইন আদার ওয়ার্ডস ইটস আ রিকোয়ারমেন্ট দ্যাট আপনাকে ওয়াই ডেল্টা যে টাইপেরই কনফিগারেশন দেয়া হোক না কেন, আপনি যদি তাদের রিলেশন গুলা জানেন যে এই টাইপের সিস্টেমে এই রিলেশন গুলো থাকে, আপনি লাইন ভোল্টেজ থেকে জেনারেটর ভোল্টেজ বের করতে পারবেন, অথবা জেনারেটর ফেজ ভোল্টেজ থেকে আপনি লাইন ভোল্টেজ গুলা বের করবেন। এবং যখন আপনি ক্যালকুলেশনস গুলা করবেন, প্লিজ মেক শিওর দ্যাট ইউ অলসো কনসিডার দ্য ফেজ চেঞ্জ দ্যাট ইজ গোয়িং অন। +30 হবে অনেক সময়, অ্যাট টাইমস -30ও হবে। অ্যান্ড ফাইনালি আপনাকে বলা হয়েছে ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য নিউট্রাল কারেন্ট। নিউট্রাল কারেন্টটা কি? আমরা দেখলাম যে নিউট্রাল কারেন্ট হলো বেসিক্যালি ইফ ইউ add up all the three currents you will get the neutral current. So this is the neutral current. So there's a আমরা লাস্ট যেটা দেখলাম that was 3 wire system. হ্যাঁ বলেন, প্লিজ গো হেড। স্যার আগে যে সিস্টেমটা দেখছি ওইটা কি মানে বিএসসি ছিল নাকি এবিসি ছিল? স্যার আগে যে সিস্টেমটা দেখছি ও স্যার কারেন্টের এটা এবিসি না, আচ্ছা এবিসি নাকি বিএসসি? এখানে দেখেন আপনাকে তো কোনোভাবেই কোনো রকমের ফেজের ইনফরমেশন দেওয়া হয় নাই। যে ইনফরমেশন না দিলে এবিসি, ইনফরমেশন কখনো যদি কিছু না দিয়ে থাকে তখন এবিসি কনসিডার করা হয়, বিকজ ইউজুয়ালি ইটস এবিসি। বাট আমি এরকম করব না, আমি আপনাদেরকে কোনো কোয়েশ্চেন দিলে আমি অবশ্যই আপনাকে এবিসি এটা বলে দিব, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। is the answer clear? স্যার ওখানে যেটা 90 ডিগ্রি কনফিউশন আছে না স্যার, একটু কনফিউশন আছে এখানে তো -30 থেকে ও এটা -30 তারপর বি থেকে তো হ্যাঁ বি থেকে সি তো ওই 120। আচ্ছা আপনাকে বলি এখানে কেন মাইনাস দিয়েছে। হ্যাঁ, আপনার অ্যাঙ্গেলটা কি হওয়ার কথা? -240 -30 না, মানে -270 হওয়ার কথা না, ইফ ইউ রিমেম্বার। Yes sir. According to you this angle should be -270, right? আপনি Yes, এটাকে ক্যালকুলেটরে বসায় দেখেন একই আসবে, ইটস দ্য সেম। এর কারণ হলো আপনি জাস্ট আমরা যখন কমপ্লেক্স নাম্বারস নিয়ে কাজ করেছিলাম আমরা জেনেছিলাম যে এই অ্যাঙ্গেলটা যদি হয় প্লাস থেটা, এই অ্যাঙ্গেলটাকে যদি আপনি 360 মাইনাস থেটা করেন তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। সো ইউ ক্যান অলওয়েজ চেঞ্জ দ্য প্লাস এন্ড মাইনাস
just by having a মানে adjusting it with 360. So plus 90 যে কথা minus 270 same কথা, বুঝা যাচ্ছে? It's the same thing. Plus জাস্ট 300 360 অ্যাড যেই করা কথা হয়েছিল। minus 60, হ্যাঁ yes, it's the same thing. You can always add 360. কেন? কারণ আপনি চিন্তা করেন, আপনি একটা ভোল্টেজকে যদি ওটাকে যদি 360 ডিগ্রি অ্যাড করেন, তাহলে আপনি কি করতেছেন? ওই ভোল্টেজ ওয়েভ ফর্মটাকে 360 ডিগ্রি সামনে নিচ্ছেন বা পিছনে নিচ্ছেন, বাট আপনি জানেন যে টোটাল ফেজই তো 360। সো কোনো একটা ওয়েভ ফর্মকে আসলে 360 শিফট করার মানে হলো তাকে আপনি শিফট করেনই। সো ইউ ক্যান অলওয়েজ অ্যাড 360 অর অলওয়েজ সাবট্রাক্ট 360, ইট উইল নট মেক এনি চেঞ্জ। এই যে ভ্যালুটা আছে -150, আপনি -150 জায়গায় যদি +210 বসান, ইটস দ্য সেম থিং, ইটস নো ডিফারেন্স। আপনার আপনি এটা ক্যালকুলেটরে বসিয়ে দেখতে পারেন, এইটা যা আসবে এটার অ্যাঙ্গেল যদি +210 হয়, ইটস দ্য সেম। আমার কথাটা বোঝা যাচ্ছে? জি স্যার। আমি So ভাবছিলাম আবার basically ওখান থেকে মানে -30 থেকে আবার করা হয়েছিল মনে হয়। না, ইটস নট। দ্য থিং ইজ, আমি যদি দেখাই আপনাকে, অ্যাঙ্গেলটা ছিল 0, এটা -120, এটা -270। সো আমাদের জেনারেটর সাইডে কি হবে? -30, -150, -270। সো -270 অথবা 90, আপনি দুইটাই ইউজ করতে পারবেন। ইটস অ্যাবসলিউটলি ইওর কল। আপনি -270 দিয়েও এই ম্যাথটা সলভ করতে পারেন, আপনি একই ভ্যালু পাবেন, অ্যান্সার উইল নট বি ডিফারেন্ট। আচ্ছা, সো So নেক্সট এখানে যেটা question হলো হচ্ছে আনব্যালেন্স আমাদের সিস্টেমে, হ্যাঁ generator side is balanced, ইয়েস right? ইয়েস, আমাদের The জেনারেটর load. সাইডটা ইজ ব্যালেন্স। কারণ কি, জেনারেটর সাইডটা সবসময় পাওয়ার সিস্টেম থেকে আসে, তো ওই সিস্টেমটা ব্যালেন্সই হয়, ওই সিস্টেমটা আনব্যালেন্সড হয় না। আপনি যদি কখনো দেখেন যে বাসা বাড়িতে বা কখনো কখনো এরকম দেখেছেন যে ভোল্টেজ আপ ডাউন করতেছে বা পাওয়ার ফ্লাকচুয়েশন হচ্ছে, এগুলা ইউজুয়ালি লোডের কারণে হয়। ইউজুয়ালি জেনারেশন সাইডে সবসময় ব্যালেন্সডই থাকে। স্যার বাসায় তো আমরা সিঙ্গেল ফেজ পাই তো না। আনব্যালেন্সড বলতে আমরা বুঝি বাসাতে আপনি সিঙ্গেল ফেজও পান, থ্রি ফেজও পান, সবসময় আপনি সিঙ্গেল ফেজ পান, এটা ব্যাপারটা এমন না। ইয়েস, নরমালি you have equipments that is three phase. যেটা মানে জি বলেন, go ahead. মোটর কিনা হয় for like a factory or something, that time you have to get a separate three phase line, no? Right. Oh, that's not actually only for the three phase system. ওই লাইনটা নেওয়া হয় বিকজ তখন আপনি ইউনিট অ্যাডিশনাল কারেন্ট, বুঝছেন? এখন আপনি বাসা বাড়িতে সবসময় মানে ইউ ডোন্ট গেট দ্য হাই পাওয়ার লাইনস। ব্যাপারটা থ্রি ফেজ বা সিঙ্গেল ফেজের জন্য না, ইটস বিকজ ইউ নিড মোর কারেন্ট, ইউ নিড মোর ভোল্টেজ, দ্যাটস ওয়াই ইউ নিড আ সেপারেট লাইন। এমন না যে ইউ আর মুভিং ফ্রম সিঙ্গেল ফেজ টু থ্রি ফেজ। ওকে, সো কিছু কিছু ক্ষেত্রে বাসা বাড়িতেও থ্রি ফেজ আসে। ওকে স্যার। ইউজুয়ালি বাসা বাড়িতে জেনারেলি যেটা দেয় ওটা হলো অ্যাকচুয়ালি তিনটা ফেজ দেয় না, দুইটা ফেজ দেয়, বাট সিঙ্গেল ফেজ কখনোই দেয় না। ওকে স্যার, বাট মানে সো আপনি যদি এভাবে বলেন, হ্যাঁ বলেন। মানে যে নিচে যে একটা পাওয়ার বক্স যেটা আছে ওইখানে হলো কি থ্রি ফেজ আসে, there'll be three phases there, and then like to the house there'll be a single phase or double phase এরকম। এটা যদি নর্মালি বলি যে বাংলাদেশের পার্সপেক্টিভে, ইফ আই অ্যান্সার দ্য কোয়েশ্চেন, ইউজুয়ালি যেটা হয় যে আপনার বাসা বাড়িতে আসলে দুইটা ফেজ আসে, দুটো ফেজ আসে যখন দেখা যায় যে কোনো একটা বাসায় এরকম বা একটা কমার্শিয়াল বিল্ডিং বা যেই ক্ষেত্রে যেখানে আপনার লোডটা বেশি, তখন তিনটা ফেজ আসে।
Okay, sir. So the thing is, if you want a three-phase connection, you have to pay more bill. But in that case, you have to show that you have loads that need more power. সো Okay, sir. কিছু কিছু দেখা যায় যে বড় বাসা বিল্ডিং গুলাতে যেখানে মাল্টিপল মানে অনেকগুলা ফ্ল্যাটস থাকে, ওই বাসাগুলা কিন্তু থ্রি ফেজ লাইনই নেয়, বিকজ দে হ্যাভ মানে মেনি লোডস টু কভার। ওকে, আচ্ছা, সো লেটস গো টু দিস দ্য নেক্সট টপিক, দ্যাট ইজ আনব্যালেন্স থ্রি ফেজ থ্রি ওয়ার ওয়াই কানেক্টেড লোডস। ওকে, সো আনব্যালেন্স বলতে এখন আবার সেম, আমাদের লোড ডিফারেন্ট হবে, বাট নাও আমাদের এটা দ্য সিস্টেম ইজ থ্রি ওয়ার। সো যেহেতু থ্রি ওয়ার, ইট মিনস দ্যাট neutrals and neutrals are not connected to each other. Okay, so এই সিস্টেম Sir, গুলোতে এই সিস্টেমে কি হ্যাঁ। y হতে পারে না এটা কি ডেল্টা y এর? ওভারঅল সিস্টেম ক্যান বি এটা y ও হতে পারে, y ও হতে পারে, বাট নিউট্রাল টু নিউট্রাল পয়েন্টটা কানেক্টেড না। বেসিক্যালি ইউ ডোন্ট হ্যাভ দ্যাট ওয়্যার ফ্রম নিউট্রাল এন্ড টু নিউট্রাল এন্ড, দ্যাটস ইট। ওকে, এটাই ডিফারেন্স। সো হ্যাঁ, সো এখানে কি হচ্ছে, সো এখানে যেটা হচ্ছে যে এই সিস্টেমটাতে যেহেতু নিউট্রালস গুলো কানেক্টেড না, এই সিস্টেমের ক্যালকুলেশন গুলো একটু ডিফারেন্ট ওয়েতে করা হয় ইউজিং কেভিএল। ওকে, সো আমি জাস্ট একটা লুপ দেখাই। সে আপনি ফার্স্টে রেড লুপটাই দেখতেছেন, যেটা লাইন এ থেকে বি এর মাঝে আছে। সো ইফ ইউ ফলো দ্য রেড লাইন, আই ডোন্ট নো মানে আপনারা রেড লাইনটা কি প্রপারলি বুঝতে পারছেন নাকি? ইন দিস ডায়াগ্রাম ইউ হ্যাভ আ রেড লাইন এন্ড ইউ হ্যাভ আ ব্লু line. So this is the red line. So if you consider a KVL along this loop, এই লুপটা ইউজ করেন, তাহলে দিস ইজ বিটুইন লাইন এ এন্ড দিস ইজ বিটুইন লাইন বি। সো তাহলে আপনার কি কি হচ্ছে, ইউ হ্যাভ আ ড্রপ VAN, you have a drop VBN, and you have a drop here which is EAB. So polarities গুলা কনসিডার করলে EAB হচ্ছে VAN মাইনাস VBN। সিমিলারলি আপনি যদি লাইন এ এবং সি এর মধ্যে কনসিডার করেন, which is the blue line, তখন আপনি দেখবেন যে ECA বা লাইন এ এবং সি এর মাঝে the drop is across VAN and the drop is across VCN. সো আপনি তিনটা লুপের জন্যই কিন্তু you can have three equations. তো এখানে আমরা জানি যে আমরা কি বের করলাম, EAB, ECA এবং EBC। তো আমরা EAB কে কি লিখতে পারি? EAB can be written down as yes VN minus VBN। হ্যাঁ বলেন। এই যে লোড Should I সাইডে scroll up? Yes. yeah, can you scroll up a little bit Hmm. to the load side picture? Yes. All the currents are flowing to the neutral point. So how is KCL, মানে KCL Yes. তো apply হচ্ছে না এখানে? KCL ও আমরা অ্যাপ্লাই করব, we will। All the currents ICN KCL can be IBN, applied, মানে টেকনিক্যালি হ্যাঁ all the currents are হ্যাঁ, the flowing idea into is the node. if দেখেন এখানে যে yes all the currents are flowing into the node and their summation should be 0. Yeah, IAN plus IBN plus ICN should be 0 because there is current entering equals to current leaving. Current leaving is 0. So current entering is IAN plus IBN plus ICN, এবং এটাই হবে, এটা ভুল না, this is right. IAN plus Okay. IBN plus ICN will be equal to 0. okay sir. সো এখানে আমরা EAB, ECA এবং EVN, হ্যাঁ প্রত্যেকটার যদি ইকুয়েশন লিখি, আমরা VAN কে লিখতে পারি IAN into Z1। কেন? কারণ আমরা যদি ছবিটাতে যাই, if we see VAN is basically this current IAN multiplied by Z1, VBN is basically this current IBN multiplied by Z2, VCN is basically ICN multiplied by Z3. Okay, so we can convert these equations into these three equations, and finally if we apply KCL at node n, ওই ইকুয়েশন থেকে আমরা জানি যে IAN plus IBN plus ICN that should be equal to 0
কেন? বিকজ অল দ্য কারেন্টস আর এন্টারিং and at this point the current should be 0, it will be. So আমরা এই জিনিসটাকে কনসিডার করে আমরা যেটা করি যে আমরা IBN এর জন্য একটা ফর্মুলা নিয়ে আসি ইন টার্মস অফ IAN and ICN, এবং আমি কি করব, এই যে এটাকে যে আনলাম এটাকে এখানে IBN এর জায়গায় বসিয়ে দিব। আমি যদি বসিয়ে দেই তাহলে ফাইনালি আমার ওভারঅল এই দুইটা ইকুয়েশন আসে। সো এই দুইটা ইকুয়েশন দিয়ে আমরা সবগুলা আননোন টার্মগুলা বের করতে পারবো। ওকে, সো এটারই একটা এক্সাম্পল যে আপনি যদি ইফ ইউ সি এটা কি দুটো ইকুয়েশন আসতেছে ইন কমপ্লেক্স ফর্ম। সো এই দুটো ইকুয়েশনকে আমরা কিভাবে সলভ করব ইউজিং ক্রেমার্স রুল, যেটা আমরা জানি যে IAN হলো একটা ভেরিয়েবল, one of the variable is IAN and the other variable is ICN. So IAN এবং ICN টাকে বের করতে হবে, and in the examples আমরা EAB, EBC, Z1, Z2, Z3 সবগুলো টার্ম জানবো। সো আমরা এই দুটো ইকুয়েশন সলভ করে বাকি যে কারেন্টগুলা ওটা বের করতে পারবো। সো এই দিস এক্সাম্পল ইজ ফ্রম দ্য বুক। এই এক্সাম্পলটা বইয়েরই একটা এক্সাম্পল। লেটস সি। হ্যাঁ, সো দে হ্যাভ সিমিলারলি তারা সেম ইকুয়েশন গুলো আনলো, and finally they also came back to these two equations. যে এই দুইটা ইকুয়েশনকে আমরা সলভ করে IAN বা IBN আনতে পারবো। সো ওরকমই একটা এক্সাম্পল এখানে বই আছে। সো লেটস সি। সো উই হ্যাভ AN, BN and CN. We know the value of all the impedances because যেহেতু এগুলো আনব্যালেন্স লোড, তো এই ভ্যালুগুলো আনব্যালেন্স থাকবে, and these values will be different, and we know the value of EAB. EAB is also given. If EAB is given, আমরা জানি যে they will be generator side is balanced. So in this specific example we can get EBC and ECA from here. Then finally আমরা কি করব, আমরা এখান থেকে তো I know Z1, I know Z2, I know Z3. সো আমরা একটু আগে দুটি ইকুয়েশন আবার সেম ওয়েতে এই ইকুয়েশনগুলো তো আমরা ডিরাইভেশন একটু আগে দেখলামই। সো আমি যদি পুরো জিনিসটাকে একত্র করি, আমরা কি করব, আমরা দুটি ইকুয়েশনে আসব। হ্যাঁ, ইশরাক বিন আরিফ, প্লিজ গো হেড। স্যার এ বি সি ফেজ সিকোয়েন্স যদি এসিবি থাকতো তাহলে সিটা হয়তো -120 না? ইয়েস ইয়েস। তাহলে 240 মানে প্লাস এবি থেকে 120 ডিগ্রি অ্যাপার্ট হতো সিএ। ইয়েস ইয়েস। ইফ ইট ওয়াজ এসিবি তাহলে ইসিএ টা হতো -120 আর ইবিসি টা হতো -240। এটা আছে ইন দা এবিসি সিকোয়েন্স। এখানে যেটা গিভেন দ্যাট ইজ ইন দা এবিসি সিকোয়েন্স। হ্যাঁ, এবং আমরা জানি যে +120 ও যা -240 ইজ দা সেম থিং। হ্যাঁ, সো সেম ওয়েতে এখানে আমরা Z1, Z2, Z3 জানি। হ্যাঁ, সো উই নো দা ভ্যালু অফ Z1, Z2, Z3, we know the value of EAB, EBC. So same ওয়েতে আমরা ওই দুইটা ইকুয়েশন লিখবো। So from the two equations you can get the value of IAN, ICN, এবং IAN এবং ICN জানলে আপনি you can get the value of IBN, and then you can easily get the phase voltage. হ্যাঁ স্যার, এই ম্যাথগুলা মানে আনব্যালেন্স ফেজের এই ম্যাথগুলা করতে নরমালি টাইম লাগে স্যার? মানে এত লেন্দি ম্যাথগুলা মানে এক্সাম হলে এত তাড়াতাড়ি আপনাকে বলি মানে আনব্যালেন্সড। হ্যাঁ, আচ্ছা, if I talk about what I have seen, আমি যেটা দেখেছি যে পলিফেজের ম্যাথগুলো করতে সময় কম লাগে কম্পেয়ার টু দ্য প্রবলেমস অফ রেজোনেন্স। ইফ ইউ আস্ক
কেন? এটার কারণ হলো মানে আনব্যালেন্সড এর ক্ষেত্রে বাদ দিই, যদি আমি ব্যালেন্সড এর ক্ষেত্রে বলি, ব্যালেন্সডে আপনি একটা ভ্যালু পাবেন আর বাকিগুলো জাস্ট বসাবেন, গেটস ভেরি ইজি। আনব্যালেন্সডে স্পেসিফিক্যালি যদি আমি বলি, খালি এইটাই একটু ডিফিকাল্ট, বাট এটাতে আমি যেটা ইজি করে দেই, যে আমি সবাইকে বলি যে আপনাদের যদি 3 ওয়্যার সিস্টেম আসে, ওদের তো সবসময় ডিরাইভেশন করে তো ইকুয়েশন এটাই আসবে, রাইট? তো ইউ ক্যান ডিরেক্টলি সলভ দ্য প্রবলেম ইউজিং দিস টু ইকুয়েশনস, ইএবি ইবিসি। এই দুটো ইকুয়েশন আপনি জানলে আপনি ডিরেক্টলি কিন্তু সলভ করতে পারবেন। এবং এখানে যে দুইটা ইকুয়েশন ওইটাই কিন্তু বারবার আসবে, নো ম্যাটার হাউ ইউ ট্রাই টু সলভ ইট। আপনি খালি z1 z2 z3 equals to EAB, this is EAB and this is EBC, so আপনি ডিরেক্টলি উইদাউট শোয়িং দ্য ডিরাইভেশন আপনি এখান থেকে ম্যাথটা সলভ করতে পারেন। ডাজ ইট মেক সেন্স what you can do in case of unbalanced systems? ওকে স্যার। সো এই স্পেসিফিকটার টাইপটার জন্য দেয়ার ইজ নো, এই যে এখানে যে তারা ডিরাইভেশন করেছে যে ফ্রম দ্য প্রিভিয়াস ডিসকাশন, এই যে এই জিনিসগুলা, আমার এই জিনিসগুলা ইউ ডোন্ট নিড টু ডু ইট ডিরেক্টলি। হ্যাঁ, ইউ ডু নট নিড টু you do not need to মানে ডু দ্য ডিরাইভেশন। আপনি ডিরেক্টলি এই ইকুয়েশন 1 আর ডিরেক্টলি ইকুয়েশন 2 টা লিখে ইউ ক্যান সলভ দ্য প্রবলেম। যদি আমি আপনাকে 3 ওয়্যার সিস্টেম দেই, আপনি এটা ডিরেক্টলি করতে ইউজ করতে পারবেন। ওকে, এন্ড ফাইনালি this thing, যে what will happen if we have a delta connected load and it's unbalanced, এবং ডেল্টা কানেক্টেড লোডে তো আর নিউট্রাল থাকেই না, so there cannot be any 4 wire system. So delta connected লোডটা বইয়েই নেই, it's not even there in the book. This note is taken from মানে an external resource. So delta connected সিস্টেমের ব্যাপারে আমরা জানি যে লাইন ভোল্টেজ যা হয় ডেল্টা হলে কি হবে, ফেজ ভোল্টেজ কিন্তু সেম হবে। সো এ থেকে বি এর মধ্যে যে লাইন ভোল্টেজ, that voltage is equal to the voltage VAB. তারপর বি থেকে সি যে লাইন ভোল্টেজ, that voltage is equal to VBC. So these are the line voltages. তারপর আমরা যদি কারেন্ট বের করতে চাই, কারেন্টগুলো আমরা জানি, যেহেতু আমরা Z1 Z2 Z3 জানি এবং VAB VBC জানি, তাহলে আমরা ওহমস ল ইউজ করে আমরা কারেন্ট IAB IBC ICA এগুলো বের করতে পারবো। এন্ড ফাইনালি যদি আমি লাইন কারেন্টগুলো বের করতে চাই, তাহলে আমরা সবসময় কি করি, যেহেতু আমরা ফেজ কারেন্টগুলো জানি, তখন আমরা এক্স্যাক্টলি এই পয়েন্টে ইফ আই অ্যাপ্লাই KCL আই ক্যান গেট দিস লাইন কারেন্ট ILA। একটা লাইন কারেন্ট জানলে বাকি লাইন কারেন্টগুলা বের করাই যাবে। কেন? কারণ আমরা জানি যে লাইন কারেন্টগুলা একটা এইভাবে বের করবো, সেম ওয়েতে আমরা এখানে KCL অ্যাপ্লাই করে আইসি লাইন কারেন্ট বের করতে পারবো, এন্ড সিমিলারলি এই পয়েন্টে KCL অ্যাপ্লাই করে লাইন বি কারেন্টটাও বের করতে পারবো। সো উই ক্যান ডু দিস। সো বেসিক্যালি দিস আর, এবং এই টাইপের কোনো এক্সাম্পল বইয়ে নেই, হেন্স which is why we have not added any specific example of this type here. So এখন আমার প্রশ্নটা হলো যে আনব্যালেন্স সিস্টেমগুলো আমরা কিভাবে ক্যালকুলেশনে আগাবো, এটা কি ক্লিয়ার আপনাদের কাছে? আপনারা কি বুঝতে পারছেন মানে হোয়াটস গোইং অন হিয়ার? জি স্যার। হোয়াট অ্যাবাউট আদার্স? বাকিরা রেসপন্ড করছেন না কেন? জি স্যার। মানে ইজ এভরিথিং গোইং অ্যাবাভ ইওর হেড অর শিওর? I hope you try to মানে try to get the concepts and do make sure that you solve this problem যেগুলা ক্লাসে দেয়া হয়েছে। এবং আমি যদি আরো স্পেসিফিক্যালি বলি, ক্লাসরুমে যে প্র্যাকটিস শিটটা আছে, do try to make sure what happened to this. ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা, ইটস দেয়ার। হ্যাঁ, সো ডু ট্রাই টু মেক শিওর দ্যাট, আমি কিন্তু একদম আগেই ডিফাইন করে দিয়েছি হোয়াট ইজ দেয়ার ইন দ্য
syllabus and what are the things you should practice. So আপনাকে এখান থেকে প্র্যাকটিস করা উচিত for the final syllabus, and for resonance and polyphase you should which is the quiz syllabus আপনাকে এখান থেকে প্র্যাকটিস করতে হবে. রেজোনেন্সের ম্যাথ Also one other thing that you need to yes স্যার স্যার রেজোনেন্সের go ahead ম্যাথে মানে টাইম কেন বেশি লাগে মানে আপনি বললেন একটু আগে। রেজোনেন্সের ম্যাথে টাইম বেশি লাগে বিকজ রেজোনেন্সে যদি আপনাকে প্যারালেল রেজোনেন্সের কোয়েশ্চেনগুলো আপনি সলভ করে থাকেন, আপনি দেখবেন যে প্রত্যেকটা ম্যাথ গুলা বেশ ডিটেইলড হয় and you need to basically use lots of formulas. স্পেসিফিক্যালি যদি আমি বলি প্যারালেল রেজোনেন্সে অনেকগুলো ফর্মুলা আছে, ওই ফর্মুলাগুলো মনে করে লিখে আপনি বসাতে গেলে দেখবেন যে it takes a bit of time কম্পেয়ার টু রেজোনেন্স. আমরা যদি পলিফেজের কথা বলে থাকি, পলিফেজে আপনার যে বেসিকটা জানা লাগে, there is no formula that you have to remember, just basic KVL and KCL and Ohm's law, that's it, এর বাইরে আর কিছু নেই. আর রেজোনেন্সের প্রবলেমগুলো কিন্তু যেটা বললাম যে ডু মেক শিওর ইউ সলভ দোজ প্রবলেমস ইন রেজোনেন্স, এবং সলভ করার জন্য আমি ক্লাসে বেশ কয়েকবার বলেছি যে আপনারা কিন্তু 11th এডিশনের সলিউশনটা পাবেন. মেক শিওর ইউ ট্রাই টু use the solution of 11th edition 12th edition যে প্রবলেম গুলো আছে সেম গুলাই 11th এডিশনে আছে, হয়তো নাম্বারটা জাস্ট একটু ডিফারেন্ট, বাট ইউ ক্যান ইউজ দ্য 11th এডিশন সলিউশন টু সো দ্যাট যখন আপনি প্রবলেম করেন আপনি যাতে চেক করতে পারেন যে আপনার মেথডটা ক্যালকুলেশনস গুলা কারেক্ট হয়েছে নাকি না. উইদাউট দোজ এমন আমি আপনাকে যে প্রবলেমগুলো দিয়েছি প্রত্যেকটা প্রবলেমই 11th এডিশনে আছে. তো আপনি 11th এডিশনের সলিউশনটা অবশ্যই চেক করবে যখন আপনি বাসায় এই ম্যাথগুলো করছেন. ওকে, আরেকটা জিনিস হলো যে ডু রিমেম্বার দ্যাট আপনাদের মনে হয় ইভ্যালুয়েশনের লাস্ট ডেট ইজ ইন স্যাটারডে, সো ডু মেক শিওর দ্যাট আপনারা যারা কোর্স ইভ্যালুয়েশনটা দেন নেই ওটা একটু অবশ্যই দিয়ে দিন বিফোর স্যাটারডে, বিকজ আমি what we can access from our side is আমরা একটা ড্যাশবোর্ডের মতো পাই যেখানে আমরা জাস্ট দেখতে পারি কতজন স্টুডেন্ট আউট অফ কতজন ফিল আপ করেছে. সো আই হ্যাভ সিন দ্যাট মেনি অফ ইউ হ্যাভ নট ডান ইট ইয়েট. সো আপনারা যারা এটা এখনো ফিল আপ করেননি এটা অবশ্যই ফিল আপ করবে. আরেকটা হলো যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কনফিডেন্সিয়াল, সো মানে ইউ ক্যান বি অনেস্ট অ্যাবাউট ইট, ইউ শুড বি অনেস্ট অ্যাবাউট ইট. এটা এন্ড দিস ইজ নট জাস্ট ফর মি, দিস ইজ ফর এভরি আদার কোর্সেস দ্যাট ইউ আর ডুইং. ওকে, so if you have not filled out the evaluation yet so far, I have আমি লিংকটা দিয়েছি, আপনি ওটা একটু ফিল আপ করে দেন. ওকে, এখন নেক্সট কোয়েশ্চেন হলো, সো মোটামুটি we are done with what we were planning to do in the class. আমাদের ইনশাআল্লাহ our next class is on Saturday which is on 27th, so we will be having an online ক্লাস अगेन যেখানে হয়তো আমরা একটু ফাইনাল কোশ্চেন কেমন হতে পারে বা কি কি ইম্পর্টেন্ট এগুলা নিয়ে একটু ডিসকাস করব, এন্ড উই উইল বি হ্যাভিং আ কুইজ অ্যাজ ওয়েল অনলাইন যদি আর কোনো ডেট আমরা সামনে না পাই ফর দ্য ক্লাস. সো স্যাটারডে কুইজ হবে, সো প্লিজ মেক শিওর আপনারা কুইজের জন্য একটু প্রিপারেশন নেন ভালো করে. প্র্যাকটিস প্রবলেমগুলো অবশ্যই দেখবেন, এক্সাম্পল প্রবলেমগুলো অবশ্যই দেখবেন. ইট উইল নট বি দ্যাট ডিফিকাল্ট. আমি ট্রাই করব আপনাদের কুইজ কোয়েশ্চেনটা একটু রিলেটিভলি সিম্পল রাখার, bearing in mind the situation you're in, and I know you are having very tough schedules at this point with multiple submissions within the next 3-4 days. So আমি ট্রাই করব ইনশাআল্লাহ কোশ্চেনটাকে একটু রিলেটিভলি ইজি রাখার, আপনি একটু ট্রাই করেন আপনার এন্ড থেকে এফর্ট দেওয়ার. আচ্ছা, এখন অ্যাসাইনমেন্ট রিলেটেড কারো কোনো কোশ্চেন থাকলে আমরা ওই কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব. সো প্লিজ গো হেড ইফ you have any question related to assignment. যাদের কোনো কোশ্চেন নাই you can take a lead. স্যার অ্যাসাইনমেন্টে আমার ফার্স্ট কাজটা কি? স্যার অ্যাসাইনমেন্টস কোশ্চেনটি বুঝতেছি না স্যার এক্স্যাক্টলি অ্যাসাইনমেন্টে কোশ্চেন বুঝেন নাই, তারপর অ্যাসাইনমেন্টের ফার্স্ট কাজটা কি? আপনার অ্যাসাইনমেন্টের ফার্স্ট কাজটা হলো যে আপনি যদি কোশ্চেনটা দেখে থাকেন বা অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা দেখে থাকেন, আপনার ফার্স্ট কাজ হলো যে আপনার এখানে কিন্তু স্পেসিফিক রুব্রিক্স দেয়া আছে. রুব্রিক্সটা কি? যে আপনার
আপনাকে বলেছে যে একটা পিডিএফ দেওয়া আছে যে আপনার বাসায় নর্মালি 3 ফেজ সোর্সেস যেগুলো আমরা ইউজ করে থাকি এগুলা হয় ইউজুয়ালি ওয়াই ডেল্টা কানেক্টেড। ওকে, সো আমরা রেজোনেন্সের কনসেপ্টে শিখেছি যে দেয়ার ইজ আ স্পেসিফিক ফ্রিকোয়েন্সি which we call the resonant frequency। এবং একটা ইলেকট্রিক্যাল সিস্টেমে কি হয়, ইলেকট্রিক্যাল সিস্টেমে এটা হতে পারে যে আপনার রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটাতে যদি আপনার সিস্টেমের ফ্রিকোয়েন্সিটা যদি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি সমান হয় তখন সিস্টেমের মধ্যে দেয়ার ক্যান বি সাম স্ট্যান্ডিং ওয়েভস, দেয়ার ক্যান বি সাম ভাইব্রেশনস বা দেয়ার ক্যান বি সার্টেন প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ ইট। সো আপনি যেটা করবেন, আপনার প্রথম কাজ হলো অ্যাজ এন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আপনি দেখবেন যে আপনার বাসাতে 3 ফেজ লোড কি কি আছে আপনার আশেপাশে। তো আপনি আপনার বাসায় আশেপাশে কিছু 3 ফেজ লোড খুঁজতে পারেন। অনেক সময় এটা একটু হেভি লোড হতে পারে, আর অনেক সময় দেখা যায় কিছু লোড আছে যেগুলো খুব একটা হেভি আমরা মনে করি না, বাট দিজ আর 3 ফেজ লোড। তো আপনার টার্গেট থাকবে একটা লোড বাসার আশেপাশে, ওই বাসার আশেপাশে একটা লোড কে ফার্স্টে ধরা বা টু সিলেক্ট ফর দিস প্রজেক্ট। তারপর ওই লোডের ডেটা শিটটা দেখা, অনেক সময় লোডের পিছনে লোডের ওয়েবসাইট বা আপনি যে কোম্পানি থেকে ওই প্রোডাক্টটা কিনেছেন, ইলেকট্রনিক্স প্রোডাক্ট, ইলেকট্রিক্যাল প্রোডাক্টটা, বা অনেক সময় আপনি দেখতে পারেন যে ফ্রিজ হোক, এসি হোক, হোয়াট এভার দ্য টাইপ অফ লোড ইজ, ওই লোডের কিন্তু একটা ডেটা শিট থাকে বা একটা কাগজের মতো থাকে যেখানে তারা লিখে দেয় ফেজ ভোল্টেজ কত, লাইন ভোল্টেজ কত। তো আপনার টার্গেট থাকবে ফার্স্ট একটা লোড অ্যাজিউম করা, দিস ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ হ্যাভ টু ডু, এন্ড দ্যাট লোড শুড বি আ 3 ফেজ লোড। দেন ওই লোডের ডেটা শিটটা চেক করা, ওখান থেকে ডেটা শিটটা চেক করে লোডের ভ্যালুগুলা বের করা। লোডের ভ্যালুটা বের করলে দেখেন এখন আপনার একটা ওয়াই ডেল্টা সিস্টেম আছে। স্যার ডেটা বলা শিটটা হয়েছে কোথায় বাংলাদেশের, এটা তো আপনি যেই লোড অ্যাজিউম করবেন ওইটার উপরে ডিপেন্ড করে। এখন আপনি 3 ফেজ লোড কোনটা নিতেছেন, এটা কি আপনার বাসার আচ্ছা স্যার, মানে যে কোনো এলিমেন্ট কোন লোড? আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, কোন একটা 3 ফেজ লোড আপনি অ্যাজিউম করবেন আগে, অ্যাজিউম না, আপনার নিবেন প্র্যাকটিক্যালি ওই লোডের, তারপর আপনি দেখবেন যে ওই লোডের ম্যানুয়াল আছে নাকি, ওই লোডের পিছনে কিছু লেখা আছে নাকি, কোনো ওয়েবসাইট আছে নাকি। হ্যাঁ হ্যাঁ, ইয়েস। 3 ফেজ লোডটা বুঝবো কিভাবে? এটা তো আপনি ম্যানুয়াল দেখলে পাবেন, আপনি গুগল করতে পারেন যে কোন লোড 3 ফেজ, তারপর আপনি দেখতে আপনি জাস্ট গুগল করলেই বুঝতে পারবেন আপনার আশেপাশে 3 ফেজ লোড কি আছে। ইট ইজ আ পার্ট অফ দিস টাস্ক যে আপনি ওই রিসার্চটা করেন যে কোন লোডটা 3 ফেজ, বা আপনি বুঝবেন কেমনে 3 ফেজ। তারপর 3 ফেজ লোড হলে একটা ডেটা শিট থেকে কিভাবে আপনি ভ্যালুগুলা নিবেন, এক্সট্রাক্ট করবেন, ঠিক আছে। সো আপনি লোড কোনটা 3 ফেজ এটা আপনি গুগল করে দেখবেন, তারপর আপনি ওই লোড, যে লোডটা আপনি ধরেছেন বাসা থেকে বা আপনার আশপাশ থেকে, ওই লোডটার ডেটা শিটটা খুঁজে ট্রাই করবেন, দেখবেন পিছনে কি লেখা আছে। ওই লোড না পাইলে আপনি গুগলে যাবেন, আপনি দেখবো যে আপনি বের করার ট্রাই করবেন যে ওকে ওর ফেজ ভোল্টেজ গুলা কি হতে পারে, ওর ইম্পিডেন্স গুলা কি হতে পারে। সো ওয়ান্স ইউ হ্যাভ দ্য ভ্যালুজ অফ দ্য লোড সাইডের ভ্যালুগুলা, জেনারেটর সাইডের ভ্যালুগুলা তো আপনি গুগল থেকে পাবেন যে বাংলাদেশে কত হার্টজ ইউজ করা হয়, বাংলাদেশে একটাই ফ্রিকোয়েন্সি ইউজ করা হয় ইলেকট্রিক্যাল সিস্টেমে। তারপর বাংলাদেশের ভোল্টেজ কত, এটা কি বাংলাদেশে কি 220 ভোল্ট ইউজ করে নাকি 250 ভোল্ট ইউজ করে না 230, এটা আপনি গুগল থেকে দেখবেন। আপনি যেই সোর্স থেকে ইনফরমেশন গুলা নিবেন ওই সোর্স গুলাকে অবশ্যই সাইড করে রাখবেন, ঠিক আছে। তারপর আপনি যে লোড নিচ্ছেন ওই লোডের একটা ছবি দিতে পারেন, লোডের ডেটা শিটের সোর্স গুলা ছবি তুলে দিবেন। তো এখানে এতে কি হলো, ফাইনালি আপনার লোড সাইডের ভ্যালুগুলো আসলো এবং আপনার জেনারেটর সাইডের ভ্যালুগুলা পেলেন। এখন যেহেতু আপনি জেনারেটর সাইডের ভ্যালুগুলা পেলেন, লোড সাইডের ভ্যালুগুলা পাবেন, তখন ওখান থেকে আপনি এইটা অ্যাসেস করার ট্রাই করবেন যে আপনার ওই ভ্যালুগুলা দেখে যে এখানে কি কি চেঞ্জ হলে, এখন কি এটা কি রেজোনেন্ট কন্ডিশনে আছে নাকি লোডটার জেনারেশনটা, ফার্স্ট থিং টু সি। তারপর অথবা রেজোনেন্ট কন্ডিশনে যদি না থাকে তাহলে আপনি ফিগার আউট করার ট্রাই করতে পারেন যে কোন কন্ডিশন হলে, ফ্রিকোয়েন্সি কত হলে, ওমেগা কত হলে এটা রেজোনেন্ট কন্ডিশনে যাবে। দেন ফাইনালি আপনি চিন্তা করবেন যে যদি এটা রেজোনেন্ট কন্ডিশনে থাকে তাহলে এটা কি ভালো নাকি খারাপ।
বা ভালো বা খারাপ হলে কি করা উচিত, এবং আপনি একটা অপটিমাম সলিউশন ট্রাই করবেন দেয়ার। সো আমি যদি আবার পুরো জিনিসটাকে দুই তিনটা পয়েন্টে সামারাইজ করি, আপনি একটা হাউস হোল্ড লোড নিবেন উইচ হ্যাজ টু বি এ 3 ফেজ লোড। ওই লোডের ব্যাপারে রিসার্চ করবেন, ডেটা শিট খুঁজবেন, সোর্সেস গুলো সাইট করবেন, দেন আপনি জেনারেশন সাইডের ইনফরমেশনও খুঁজে বের করবেন। লোড তো আপনি পছন্দ মতো সিলেক্ট করলেন, তারপর আপনি ওভারঅল সিস্টেমটার জন্য দেখবেন যে সিস্টেমটা কি রেজোনেন্স কন্ডিশনে আছে নাকি নাই। সিস্টেমে রেজোনেন্স কন্ডিশনে থাকার জন্য কি কি ফ্রিকোয়েন্সি থাকে বা কোন প্রপার্টি থাকে, এটা আমরা রেজোনেন্সে পড়েছি। আপনি জানেন যে ওমেগার ভ্যালু একটা স্পেসিফিক কে একটা সিস্টেমে ওমেগার ভ্যালু এটা হলে রেজোনেন্ট কন্ডিশন হয়, এটা না হলে রেজোনেন্ট কন্ডিশন হয় না। সো আপনাকে দেখতে হবে যে ওই লোডটা কি রেজোনেন্ট কন্ডিশনে আছে নাকি নাই, এবং ওটা কি ভালো নাকি ভালো না, এই জিনিসটা আপনাকে অ্যানালাইজ করতে হবে। একটা জিনিস অবশ্যই ট্রাই করবেন যেন লোড আপনারা আলাদা আলাদা ভাবে নেন, এন্ড সেকেন্ডলি ট্রাই টু গো ইনটু দ্য ডেপথ। আপনার অ্যানালাইসিসটা যত অ্যানালাইটিক্যাল হবে, মানে যতটা ক্রিটিক্যালি আপনি চিন্তা করবেন, দ্যাটস বেটার, এবং তত ইন ডেপথ আপনি যেতে পারেন। ঠিক আছে, এবং আরেকটা জিনিস জাস্ট একটা হিন্ট ড্রপ করতে পারি যে আপনার যদি একটা 3 ফেজ সিস্টেম থাকে, আপনি কিন্তু 3 ফেজ থেকে ক্যালকুলেশন করার জন্য একটা সিঙ্গেল ফেজ নিয়েই কাজ করতে পারেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? মানে এটা নেসেসারি স্যার বুঝি নাই স্যার। না আপনাকে রেজোনেন্ট কন্ডিশন বের করতে হলে। হ্যালো, আই এম সরি, আপনার ভয়েসটা কেটে এসেছে, আবার একটু বলবেন? স্যার বুঝি নাই হ্যালো, স্যার, সিঙ্গেল ফেজ বলতে কি বোঝানো হলো, যে 3 ফেজের জন্য সিঙ্গেল ফেজ? আচ্ছা দেখেন দেখেন এই যে দেখেন এই ছবিটাতে কি এটা কি দেওয়া, এটা কি 3 ফেজ না সিঙ্গেল ফেজ বলেন তো? 3 ফেজ না? ইয়েস স্যার। 3 ফেজ না? ইয়েস স্যার। হ্যাঁ, এখান থেকে আমরা সিঙ্গেল ফেজ, এইটাকে সিঙ্গেল ফেজ অ্যাজিউম করা মানে হলো এটার জাস্ট একটা ফেজ নিয়ে আপনি কাজ করতেছেন। এই যে দেখেন, দিস ইজ আ সিঙ্গেল ফেজ, তাই না? এই ছবিতে আপনি যেটা দেখতেছেন না, জাস্ট একটা পোর্শন এখানে আসছিল, এখানে ছিল বাকি পোর্শনটা। সো আপনি একটা 3 ফেজ সিস্টেমে যখন আপনি ক্যালকুলেশন করেন, আপনি এটা নেসেসারি না যে সব ক্যালকুলেশন 3 ফেজেরই হতে হবে। আপনি ভ্যালুস পাওয়ার পরে আপনি একটা সিঙ্গেল ফেজ অ্যাজিউম করে আপনি রেজোনেন্স রিলেটেড ক্যালকুলেশনস গুলাও করতে পারবেন। ডাজ দ্যাট মেক সেন্স? বুঝা যাচ্ছে? I couldn't listen to you. Can you say again? মানে it was not clear. মানে আপনি বুঝতে পারছেন যে আপনার ইয়েস। সিস্টেমটা 3 ফেজের ফাইন, বাট আপনি একটা ফেজ নিয়ে আপনার ক্যালকুলেশন গুলো কিন্তু এখানে হচ্ছে না, দেখেন লাইন ভোল্টেজ এভরিথিং। সো আপনি ভাবে 3 ফেজ থেকে সিঙ্গেল ফেজ নিয়ে তার রেজোনেন্স ক্যালকুলেশনস গুলো করবেন বেসড অন হোয়াট ইউ হ্যাভ লার্নড। বুঝা যাচ্ছে? তো জাস্ট একটা ফেজ নিয়ে কাজ করলেই হয়। সো I was actually not supposed to give you so many hints related to the assignment, but I believe that মানে I have given you enough ideas by this time যে কি হচ্ছে কি না হচ্ছে, and বাকিটুকু ইনশাআল্লাহ আপনি একটু ঘাটাঘাটি করে, একটু ইন্টারনেটে দেখে, একটু ক্যালকুলেশন করে, এই এক্সাম্পল গুলা দেখে আপনি বের করতে পারবেন। আপনার ক্যালকুলেশনটা ট্রাই টু মেক শিওর ইউ গোইং টু দ্য ডেপথ। আপনি যত ডেপথ অ্যানালাইসিস করবেন আপনার মার্কিংটা ততটা বেটার হবে। এবং যেটা আমি বললাম যে আপনি রুব্রিক্স বা মার্কিং ক্রাইটেরিয়াটা দেখে নেবেন, হোপফুলি দ্যাট উইল গিভ ইউ আ গুড আইডিয়া অ্যাজ ওয়েল। হ্যাঁ, আমি যদি একবার বলি যে রুব্রিক্স গুলো আসলে কি, রুব্রিক্স তিনটা। ফার্স্ট রুব্রিক ইজ ক্ল্যারিটি অ্যান্ড ইউনিকনেস। সো আপনারা অবশ্যই ইউনিকনেসটা রাখবেন, একজন আরেকজনেরটা কপি করবেন না, কপি করলে এই মার্কসটা চলে যাবে। দেন ইউ হ্যাভ প্রপার আইডেন্টিফিকেশন অ্যান্ড সিলেকশন অফ দ্য ফর দ্য সিম্পলিফাইড সার্কিট। সিম্পলিফাইড সার্কিট আসলে কি, এটা আমি এইমাত্র আপনাদেরকে দেখালাম যে হাউ you can think, how you can think about one single phase from a 3 phase system. And finally, appropriate analysis and modification for the choice of optimum solution. Okay, ঠিক আছে? So try to submit the assignment. যেটা আমরা বললাম যে অ্যাসাইনমেন্টের ডেডলাইনটা
will be increased by যেটা আমি বললাম যে আমি অ্যাসাইনমেন্টের ডেডলাইনটা 3 দিন বাড়িয়ে দিচ্ছি, বাট বাড়িয়ে দেওয়ার মানে এই না যে আপনি 3 দিন পরে কাজ শুরু করবেন। প্লিজ মেক শিওর ইউ ট্রাই টু ইউটিলাইজ দ্য টাইম। একটু চিন্তা করেন, অ্যাসাইনমেন্টটা খুব লেন্দি না, অ্যান্ড সো আমি অলরেডি ডেডলাইনটা স্যার বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, মেক শিওর ইউ ট্রাই টু সলভ দ্য সেট। ইয়েস স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার হ্যাঁ, আমাদের বলেন। স্যার মার্কস ডিস্ট্রিবিউশন স্যার কি চেঞ্জ হবে নাকি স্যার যেটা স্যার কোর্স আউটলাইনে দেওয়া আছে সেটা অনুযায়ী কাউন্ট হবে? মার্ক ডিস্ট্রিবিউশনটার কথা যদি বলি, মার্ক ডিস্ট্রিবিউশনটা আমি আপনারা মার্ক ডিস্ট্রিবিউশনটা আমি যদি দেখি, একটু জাস্ট কাইন্ডলি দেখে নিই, নিড টু চেক অ্যাজ ওয়েল। মানে স্যার যেরকম স্যার মিটে ছিল স্যার 30%। জাস্ট মিনিট, আমি এটা একটু দেখে নিচ্ছি। আমি এটা কোর্স আউটলাইনটা এখানে দেয়া আছে, জাস্ট সি, আই হ্যাভ টু সি। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট মার্ক ডিস্ট্রিবিউশন, জাস্ট গিভ মি আ মিনিট। আচ্ছা, হ্যাঁ, মার্ক ডিস্ট্রিবিউশন থিওরিতে কি আছে? অ্যাটেন্ডেন্স প্লাস ক্লাস পারফরম্যান্স। হ্যাঁ, এটা 10% অবশ্যই থাকবে। অ্যাসাইনমেন্টটা আছে 10%। আমি হোয়াট আই ক্যান ডু ইজ, আমি হয়তো অ্যাসাইনমেন্টে মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু যদি অ্যাড হয়, তাহলে মিড টার্মের মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু কমবে। দ্যাটস হয়তো দিস ক্যান বি 15 and this can be 25, but এছাড়া I don't think there will be any changes to it. Okay, it will stay as it is. অ্যাসাইনমেন্টটা will be, if assignment আমি যদি অ্যাসাইনমেন্টটাকে 15 করি, মিডেরটা হয়ে যাবে 25. The rest will be the same as it is. স্যার ওকে স্যার। 15 থাকবে। আপনারা কি বেশি চাচ্ছেন না কম চাচ্ছেন? কুইজ স্যার ঠিক আছে স্যার, মিড টার্মটা একটু স্যার। কুইজেরটা আরো কম চাচ্ছেন? মিডেরটা কম হলে বেটার হয়। স্যার মিড স্যার, মিড স্যার, মিড। হ্যাঁ, তো মিডটা মিডের স্যার মোস্ট যদি অফ আমি এখানে কমে, সবারই কম। হ্যাঁ, তাহলে 20 আপনারা নিলে ভালো ট্রাই হয়। করেন অ্যাসাইনমেন্ট 2টা ভালো করেন, যেহেতু মিডের ওয়েটেজটা যা থাকবে, অ্যাসাইনমেন্টটা ওয়েটেজটা তাহলে আমি 20% ট্রাই করব করা যায় এটা না? একটু বাড়িয়ে দেওয়ার। যাক, শুনেন। আচ্ছা, বলি, দেখেন, আপনি এই হিসাবে না এসে কুইজটা ভালো করার ট্রাই করেন, তারপর ওয়েটস ওগুলা তো ইনশাআল্লাহ আমার হাতে থাকবে, আমি ট্রাই করব ইনশাআল্লাহ ওইভাবেই রাখার যেটাতে আপনাদেরই বেনিফিট হয়। ওকে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আপনি পড়েন, মন দিয়া পড়েন, ভালো করে ট্রাই করেন, বাকিটা ইনশাআল্লাহ আমার হাতে যতটুকু আছে আমি ট্রাই করব, আপনি আপনার হাতে যতটুকু আছে ওটার চেষ্টা করেন। ঠিক আছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, মানে 5% মার্কস এট দিস পয়েন্ট। ওকে, ডোন্ট আচ্ছা স্যার, অ্যাসাইনমেন্টটা কি গ্রুপে করা যাবে নাকি কমপ্লিটলি ইন্ডিভিজুয়ালি? কমপ্লিটলি ইন্ডিভিজুয়াল। স্যার আজকে ক্লাস রেকর্ডিংটা কি দেওয়া হবে? হ্যাঁ, দেয়া হবে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে, তাহলে we will meet again on Saturday. Do make sure you যে ইভ্যালুয়েশনটা একটু দিয়ে দিয়ে, যেটা এটা নিয়ে আমাদেরকে মেইল দেয়া হচ্ছে যে আপনারা অনেকেই ফিল আপ করেন নাই এই কারণে, so kindly do that. হ্যাঁ, and okay, I'll be uploading the recording and see you all again in Saturday.